আজকে আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় নাম্বার আলোচনা করব। এর আগে দুটো আলোচনা তুমি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো গিয়ে দেখো, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা দেখে আসো। এবারে আজকে আমি তৃতীয় নাম্বার আলোচনা করছি। এখানে আমরা আলোচনা করব বাংলার নবাব ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সম্পর্ক যে বিবর্তন ঘটেছিল সেই বিবর্তন। মুর্শিদ কুলি খানের সময় বাংলায় বিভিন্ন ইউরোপীয় বণিক ও বাণিজ্য কোম্পানি ব্যবসা করত। সেগুলির মধ্যে ব্রিটিশ ওলন্দাজ ও ফরাসি কোম্পানি তিনটি ছিল বেশি ক্ষমতাশালী। তার মানে মুর্শিদ কুলি খানের সময় কোন তিনটি বিদেশি কোম্পানি খুবই ক্ষমতাশালী ছিল? এক, ব্রিটিশ ওলন্দাজ আর ফরাসি কোম্পানি। তাদের মধ্যে আবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক উদ্যোগ ছিল সব থেকে বেশি। নবাব হিসেবে মুর্শিদ কুলি খান বিদেশি বণিকদের সঙ্গে সচরাচর বিরোধিতায় যেতেন না, কিন্তু নিজের অধিকার ও কর্তৃত্ব যাতে কোনোভাবেই বিদেশি কোম্পানির দ্বারা ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে নবাব সচেতন ছিলেন। বাস্তবে মুর্শিদ কুলি খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক প্রভাবিত হয়েছিল ফারুকশিয়রের ফরমান দ্বারা। এই ফারুকশিয়রের ফরমানে কি এমন লেখা ছিল? ফারুকশিয়রের ফরমানে লেখা ছিল যে 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুকশিয়র একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। কে? মুঘল সম্রাট ফারুকশিয়র। তিনি একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশের কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল। যেমন ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলার বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে। কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে অবাধে বাণিজ্য করতে কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতি পত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ, টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। আবার একটু মনে করিয়ে দিই যে ফারুকশিয়রের ওই ফরমানে কি কি অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয়েছিল। নাম্বার 1, ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। নাম্বার 2, ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে। নাম্বার 3, কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। নাম্বার 4, কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। নাম্বার 5, বাংলার নবাবের মুর্শিদাবাদ, টাকশাল প্রয়োজন মতো ব্রিটিশ কোম্পানি ব্যবহার করতে পারবে। এই 5টি অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয়। ফারুকশিয়রের ফরমান বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় অবাধ বাণিজ্যের পথ খুলে দিয়েছিল
অদূর ভবিষ্যতে বাংলা নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি করেছিল ওই ফরমান। সুবা বাংলায় প্রায় স্বাধীনভাবে শাসন করলেও মুর্শিদ কুলি খান মুঘল সম্রাটের অধীন ছিলেন। ফলে কোম্পানিকে দেওয়া ফারুকশিয়রের ফরমান সরাসরি নাকচ করার অধিকার তার ছিল না। কিন্তু ওই ফরমান ব্যবহারের ফলে ব্রিটিশ কোম্পানির বাড়তি বাণিজ্যিক সুবিধার প্রসঙ্গটি মুর্শিদ কুলির পছন্দ ছিল না। ফলে গোড়া থেকেই ফরমান প্রদত্ত কোম্পানির অধিকারকে তিনি সীমিত করতে চেয়েছিলেন। মুর্শিদ কুলি ঘোষণা করেন যে বাণিজ্য দ্রব্য সমুদ্রপথে আমদানি রপ্তানি হবে, কেবল সেগুলির শুল্কই মকুব হবে। তো ফরমান অনুযায়ী কী ছিল, যে কোনো রকমের শুল্ক দিতে হবে না, মাত্র 3000 টাকা দিলেই হবে বছরে। কিন্তু ফারুকশিয়র কি বলে, মুর্শিদ কুলি খান কি বলে, যেসব বাণিজ্য দ্রব্য সরাসরি সমুদ্রপথে আমদানি রপ্তানি হবে, কেবল সেগুলির শুল্কই মকুব হবে। কিন্তু দেশের ভিতরে যদি বাণিজ্য করতে হয়, তাহলে শুল্ক ছাড় নীতি প্রযোজ্য হবে না। ব্রিটিশদের কলকাতা সংলগ্ন গ্রাম কেনার ব্যাপারেও মুর্শিদ কুলির অমত ছিল। তাহলে ফরমান অনুযায়ী কী ছিল, যে 38টি কলকাতার সংলগ্ন এরিয়ায় 48টি গ্রামের জমিদারি কিনতে পারবে, কিন্তু মুর্শিদ কুলি খান এ ব্যাপারে অমত ছিল। তাছাড়া মুর্শিদ কুলির টাকশাল ব্যবহারের সুবিধাও তিনি কোম্পানিকে দেননি। ফারুকশিয়রের ফরমানে বলা ছিল, কেবল ব্রিটিশ কোম্পানি পণ্যের উপর শুল্ক ছাড় পাবে, অথচ কোম্পানির বণিকরা ব্যক্তিগত ব্যবসাতেও দস্তকের অপব্যবহার করে নবাবের শুল্ক ফাঁকি দিতে থাকে। শুধু পণ্যের উপর শুল্ক ছাড় পাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তারা কি করেছিল, ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রেও শুল্ক ফাঁকি দিত। সে বিষয়কে কেন্দ্র করে মুর্শিদ কুলির সঙ্গে ইংরেজ কোম্পানির সম্পর্ক নষ্ট হয়েছিল। তাছাড়া নবাবের অনেক কর্মচারীও ব্রিটিশ বণিকদের থেকে নানা অজুহাতে টাকা পয়সা দাবি করত। এমনকি সেই দাবি না মেটালে ব্রিটিশ কর্মচারীদের উপর মাঝে মধ্যে অত্যাচার করত নবাবের কিছু কর্মচারী। তেমনই একটি ঘটনাকে কেন্দ্র করে নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধিতা দেখা দেয়। শেষ পর্যন্ত জগৎ শেঠদের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়, কিন্তু বাংলার নবাব ও ব্রিটিশ কোম্পানির মধ্যে বিরোধের সূত্রপাত সেখানেই হয়েছিল। মুর্শিদ কুলির মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। তিনিও মনে করতেন বাংলার অর্থনীতি এর ফলে সমৃদ্ধ হবে। তবে বিদেশি বণিক ও কোম্পানিগুলির রাজনৈতিক ও সামরিক ক্ষমতা কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। আলীবর্দী খেয়াল রাখতেন যাতে ওই বণিকেরা কেবল ব্যবসায়ী হিসেবে বাংলায় থাকে, নবাবের সার্বভৌম ক্ষমতার বিরোধী হিসেবে বিদেশি বণিক কোম্পানির উত্থান যাতে না হয়, তার জন্য আলীবর্দী সজাগ থাকতেন। পাশাপাশি বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির বাহক ব্রিটিশ বণিকদের যাতে কোনো জুলুমের মুখে না পড়তে হয়, সেদিকেও খেয়াল রাখতেন নবাব। বস্তুত বিদেশি বণিকদের বাংলা থেকে হটিয়ে দেওয়ার চিন্তা আলীবর্দী খানের কিন্তু ছিল না। তবে বিদেশি বণিকদের বাণিজ্যের বিষয়ে উৎসাহ দেখালেও বণিক কোম্পানিগুলি যাতে নিজেদের মধ্যে বিবাদ না করে, সে বিষয়ে আলীবর্দীর কড়া নজর ছিল। তার ফলে বাংলায় ব্রিটিশ ও
ফরাসি কোম্পানির মধ্যে সরাসরি সংঘাত বাধেনি। ওই দুই কোম্পানিকেই বাংলায় দুর্গ তৈরি করতে বাধা দিয়েছিলেন আলীবর্দী। কোন কোন কোম্পানি? ব্রিটিশ ও ফরাসি কোম্পানি। যুক্তি ছিল বণিকদের দুর্গের কি প্রয়োজন। তাছাড়া বণিকদের তাদের নিরাপত্তার জন্য নবাব নিজেই উদ্যোগী ছিলেন। 1744 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময়ে আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানির থেকে 30 লক্ষ টাকা দাবি করেছিলেন। সেই টাকা দিতে কোম্পানি অস্বীকার করে। তাই নিয়ে নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হয়েছিল। পরে 1748 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি আর্মেনীয় বণিকদের জাহাজ আটকে রাখার ফলে আলীবর্দীর সঙ্গে কোম্পানির সংঘাত বাধে। শেষ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়ে আর্মেনীয় জাহাজগুলি রক্ষা করেন আলীবর্দী। এবারে পড়ব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ কোম্পানির সম্পর্ক কেমন ছিল। আলীবর্দীর উত্তরাধিকারী হিসেবে সিরাজউদ্দৌলার ক্ষমতা লাভ অনেককেই অসন্তুষ্ট করেছিল। সিরাজের আত্মীয়দের অনেকেই এবং আলীবর্দী খানের বক্সি বা সেনাপতি মীর জাফরও নিজের সিরাজের বিপক্ষে ছিলেন। তার পাশাপাশি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও সিরাজের সম্পর্ক গোড়া থেকেই ভালো ছিল না। নবাব হওয়ার কিছুদিন পরেই একের পর এক ঘটনাকে কেন্দ্র করে সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধ তৈরি হয়। সেরকমই একটি ঘটনা এখানে দেখো। চিঠির মধ্যে কি বলছে যে সিরাজের ব্রিটিশ বিরোধী মনোভাবের কারণ খোজা ওয়াজিদকে লেখা চিঠি। কেন সিরাজ ব্রিটিশ বিরোধী মনোভাব পোষণ করতেন তার কারণটি এখানে চিঠিতে লিখেছেন। 1756 খ্রিস্টাব্দের 1 জুন সিরাজ মুর্শিদাবাদ থেকে আর্মেনীয় বণিক খোজা ওয়াজিদকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে সিরাজ বণিকদের সম্পর্কে তার নেতিবাচক মনোভাবের কারণ ব্যক্ত করেছিলেন। চিঠিতে লেখা ছিল, ইংরাজ তাড়াইব। আমার রাজ্য হইতে ইংরাজ তাড়াইবার 3টি যুক্তিযুক্ত উদ্দেশ্য আছে। প্রথম কারণ এই যে উহারা সুদৃঢ় দুর্গ নির্মাণ করিয়াছে, সুবৃহৎ পরিখা খনন করিয়াছে, তাহা বাদশাহী সাম্রাজ্যের চিরপ্রচলিত আইন কানুনের সুপ্রতিষ্ঠিত বিধানবলীর বিপরীত কার্য। দ্বিতীয় কারণ কি ছিল? কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করিবার জন্য দস্তক নামক যে পরোয়ানা পাইবার অধিকারী, উহারা তাহার অপব্যবহার করিয়া অনধিকারীকে দস্তকের ফলাফল করিতে দিয়া বাদশাহী শুল্কের ক্ষতি করিতেছে। নাম্বার 3, তৃতীয় কারণ ছিল, যে সকল বাদশাহী কর্মচারী কৃতকার্যের নিকাশ দিবার দায়িত্ব হইতে অব্যাহতি লাভের মতলব করে, উহারা তাহাদিগকে নিজ অধিকার মধ্যে আশ্রয় দিয়া ন্যায় বিচারের বাধা প্রদান করিতেছে। সিরাজ ওই চিঠিতে আরও লিখেছিলেন, ওই সকল কারণে উহাদিগকে তাড়াইয়া দিবারই প্রয়োজন উপস্থিত হইয়াছে। তবে যদি উহারা এই সকল অন্যায় আচরণ দূর করিবার জন্য অঙ্গীকার করে এবং নবাব জাফর খাঁর অর্থাৎ মুর্শিদ কুলি খাঁর আমলে অন্যান্য বণিক যে নিয়মে বাণিজ্য করিত, সেই নিয়মে বাণিজ্য করিতে সম্মত হয়, ক্ষমা করিব, দেশেও থাকিতে দিব, অন্যথা শীঘ্রই উহাদিগকে তাড়াইয়া দিব। সিরাজের
চিঠির উদ্ধৃত অংশটি অক্ষয় কুমার মৈত্রের সিরাজউদ্দৌলার গ্রন্থের কলিকাতা অবরোধ অংশ থেকে নেওয়া হয়েছে, মূল বানান অপরিবর্তিত। শেষ পর্যন্ত নবাবের সেনাবাহিনী কলকাতার কাশিমবাজারের ব্রিটিশ কুঠি আক্রমণ করে। 1756 খ্রিস্টাব্দের 20 জুন নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে। রজার ড্রেক ও তার সহযোগীরা কলকাতার দক্ষিণে ফলতায় পালিয়ে যায়। কলকাতা দখল করে সিরাজ তার নাম দেন আলীনগর। কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ নাকি 146 জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট ঘরে বন্দি করে রেখেছিলেন। তার ফলে অনেক বন্দি মারা যায়। এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয়। যদিও এই ঘটনা আদৌ ঘটেছিল কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয় অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন। অক্ষয় কুমার মৈত্রেয় যে প্রমাণ করেছিলেন যে এটা নিছক অতিরঞ্জিত একটা ঘটনা, তার সম্পর্কে যে প্রমাণ করেছিলেন সেই প্রমাণটা এখানে নিচে উল্লেখ করা আছে টুকরো কথায়। দেখো, যাহারা নিদারুণ যন্ত্রণায় মর্মপীড়িত হইয়া অন্ধকূপ কারাগারে জীবন বিসর্জন করিলেন, তাহাদের স্বদেশীয় স্বজাতীয় সমসাময়িক ইংরাজ দিগের কাগজপত্রে অন্ধকূপ হত্যার নাম পর্যন্ত দেখিতে পাওয়া যায় না কেন? প্রথম কোশ্চেন, যে যারা নিদারুণ যন্ত্রণায় মর্মপীড়িত হয়ে অন্ধকূপ কারাগারে জীবন বিসর্জন করলেন, তাদের নাম ইংরেজ কাগজপত্রে অন্ধকূপ হত্যার নাম পর্যন্ত কেন নেই? রণপলায়িত ইংরাজ বীর পুরুষগণ পলতার বন্দরে বসিয়া দিন দিন যে সকল গুপ্ত মন্ত্রণা করিতেন, তাহার বিবরণ পুস্তকে কোনো স্থানে অন্ধকূপ হত্যার উল্লেখ নাই। মাদ্রাজের ইংরেজ দরবারের অনুরোধ রক্ষার্থে দাক্ষিণাত্যে নিজাম এবং আরকটের নবাব বাহাদুর সিরাজউদ্দৌলাকে যে পত্র লিখিয়া পাঠাইয়াছিলেন, তাহার মধ্যে অন্ধকূপ হত্যার উল্লেখ নাই। ক্লাইভ এবং ওয়াটসন বঙ্গদেশের শুভাগমন করিয়া পলাশী যুদ্ধের অব্যবহিত পূর্ব পর্যন্ত সিরাজউদ্দৌলাকে যত সুতীব্র সামরিক লিপি লিখিয়াছিলেন, তাহার মধ্যে অন্ধকূপ হত্যার উল্লেখ নাই। সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ দিগের যে আলীনগরে সন্ধি স্থাপিত হয়, তাহার মধ্যেও কিন্তু অন্ধকূপ হত্যার উল্লেখ নাই। অন্ধকূপ হত্যা কাহিনী কবে কাহার কৃপায় জনসমাজে প্রথম প্রচারিত হইয়াছিল, সেই ইতিহাসও সবিশেষ রহস্য পরিপূর্ণ। হলওয়েল সাহেব তাহার প্রথম প্রচারক। হলওয়েল যে কারাগৃহের বর্ণনা করিয়াছিলেন, তাহা 18 ফিট দীর্ঘ এবং 18 ফিট প্রস্থ। এরূপ ক্ষুদ্রায়তন সংকীর্ণ কক্ষে 146 জন নরনারী কীরূপে কারারুদ্ধ হইতে পারে, সে কথা কিন্তু অল্প লোকেই সমালোচনা করিয়া দেখিয়াছিলেন। একজন মানুষের জন্য অন্তত 6 ফিট দীর্ঘ, 2 ফিট প্রস্থ এবং 20 ফিট বেদ সমন্বিত স্থানের আবশ্যক হইলে ঐরূপ সংকীর্ণ কক্ষে 81 জনের অধিক লোকের কিছুতেই স্থান সংকুলান হইতে পারে না। অথচ তাহারই মধ্যে 146 জন নরনারী কেমন করিয়া স্থান লাভ করিয়াছিল? অল্পায়তন গৃহকোটরে নিদারুণ গ্রীষ্মকালে 146 জন নরনারীকে কারারুদ্ধ করাই অন্ধকূপ হত্যার সর্বপ্রধান কলঙ্ক। সে কলঙ্ক কি নিতান্ত অতিরঞ্জিত বা সর্বথা
কাল্পনিক কলঙ্ক নহে, অথচ জ্ঞান গর্বিত ব্রিটিশ জাতি ইহার প্রতি কিছুমাত্র লক্ষ্য না করিয়া শ্রায়ু নয়নে হলয়লের কল্পিত কাহিনী গলাৎকরণ করিয়া আজিও কত না হুতাশ করিতেছেন। অক্ষয় কুমার মৈত্রের অন্ধকূপ হত্যার রহস্য নির্ণয় প্রবন্ধ থেকে অর্ধেকাংশটি নেওয়া হয়েছে, মূল বানান অপরিবর্তিত। যদিও কলিকাতায় সিরাজের অধিকার বেশি দিন টিকেনি, দ্রুতই রবার্ট ক্লাইভের নেতৃত্বে একটি ব্রিটিশ বাহিনী 1757 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কলকাতা আবার দখল করে নেয়। ফলে ব্রিটিশ কোম্পানির সঙ্গে বাংলারা নবাব সন্ধি করতে বাধ্য হন। আলীনগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায়। নবাব ব্রিটিশ কোম্পানিকে ক্ষতিপূরণ দেন। তাছাড়া কলকাতায় নিজের দুর্গ তৈরি করা শুরু করে ব্রিটিশ কোম্পানি। এমনকি নিজেদের শিক্ষা অর্থাৎ মুদ্রা তৈরি করার ক্ষমতাও পায় তারা। বাস্তবে আলীনগরের সন্ধি বাংলার নবাবের পক্ষে অসম্মানের ও ব্রিটিশ কোম্পানির পক্ষে সুবিধাজনক হয়েছিল। ক্রমেই ব্রিটিশ কোম্পানির সিরাজ বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে উঠতে থাকে। 1757 খ্রিস্টাব্দের গোড়ার দিকে সিরাজউদ্দৌলার সঙ্গে বিভিন্ন পক্ষের বিবাদ স্পষ্ট হয়েছিল। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশীর যুদ্ধে ব্রিটিশ কোম্পানির বাহিনী নবাবের বাহিনীকে হারিয়ে দেয়। মীর জাফর সেই যুদ্ধে মূলত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন। মীর জাফর ও পলাশীর লুণ্ঠন। পলাশী যুদ্ধের পরে রবার্ট ক্লাইভ মীর জাফরকে বাংলার নবাব হিসেবে নির্বাচন করেন। তার বিনিময়ের ফলে মীর জাফরের সঙ্গে ব্রিটিশ কোম্পানির কতগুলি চুক্তি হয়েছিল। সেই চুক্তি মোতাবেক বাংলায় ব্রিটিশ কোম্পানির অবাধ বাণিজ্য চালু হয়। ব্রিটিশ পাশাপাশি টাকা তৈরির অধিকারও কোম্পানি লাভ করে। 24 পরগনা জেলার জমিদারি ও সেখান থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে সামরিক খরচ মেটানোর অধিকার কোম্পানিকে দেওয়া হয়। তাছাড়া মুর্শিদাবাদে নবাবের দরবারে একজন ব্রিটিশ প্রতিনিধি নিযুক্ত হয়। কলকাতার উপরে নবাবের যাবতীয় অধিকার নস্যাৎ হয়ে যায়। বস্তুত নবাব মীর জাফরকে সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি অবাধে সম্পদ হস্তগত করতে থাকে। পলাশীর যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার উপরে ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মীর জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশী যুদ্ধের পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মীর জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। স্বাভাবিকভাবেই নবাবের কোষাগার এই লুণ্ঠনের ফলে নিঃস্ব হয়ে গিয়েছিল। 1760 খ্রিস্টাব্দে শুরুর দিকে রবার্ট ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান। সেই সময় ব্রিটিশ কোম্পানির অনেক কর্তা ব্যক্তি মীর জাফরকে ক্ষমতা থেকে সরাতে উদ্যোগী হয়েছিলেন। কোম্পানির অর্থনৈতিক দাবি মেটাতে মীর জাফর অপরাগ ছিলেন। ফলে 1760 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মীর জাফরকে সরিয়ে তার জামাই মীর কাসিমকে কোম্পানি বাংলার নবাব পদে বহাল করেন। এরপরে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির কীরকম সম্পর্ক গড়ে উঠেছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। তো শীঘ্রই আসতে চলেছে, তার জন্য পরের ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। টাটা, বাই।